পাইন ভিউ নার্সারির মধ্যেই কিন্তু শিবাজিদা মানে এক্সপ্লোরার শিবাজির হোটেল রয়েছে। তিনটে শেয়ার কার আছে টোটাল। একটা হচ্ছে সকাল 8:15, একটা আছে সকাল 9টায়, আর আছে দুপুর 12টায়। একটা গাড়ি রিজার্ভ করলাম 9 পয়েন্টের জন্য। এই কর্পূর গাছটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো। এই গল্ফ কোর্সের অপোজিটেই আছে হচ্ছে মর্গান হাউস, কিন্তু এখানে কিন্তু ভিতরে কাউকে অ্যালাউ করা হয় না। গরুমারার ঘন জঙ্গল দিয়ে যে জার্নিটা শুরু হয়েছিল চিলাপাতা, ভুটান আর লাভার পাহাড়ি পথ পেরিয়ে আজ তা এসে পৌঁছেছে কালিম্পংয়ে। ডুয়ার্স ও কালিম্পং সিরিজের চতুর্থ আর একদম শেষ পর্বে আজ আমরা এক্সপ্লোর করব কালিম্পং শহরের বেশ কিছু দারুণ জায়গা। অফবিট সাইট সিন থেকে শুরু করে সেরা হোটেলের খোঁজ, সব ডিটেলস নিয়ে সাজানো আজকের এই স্পেশাল এপিসোড। আমি কৌশিক, আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব কালিম্পংয়ের এই সুন্দর সফরে। তো চলুন আর দেরি না করে ট্রাভেলার গুহ ব্লগের সাথে শুরু করা যাক আজকের ট্রিপ। এখন আছি কালিম্পংয়ে। কালিম্পংয়ে এসে একটা হোটেলে চেকিং করলাম। স্বাভাবিক আপনাদের মনে কোশ্চেন আসছে যে হট করে লাভা থেকে কালিম্পং কী করে চলে এলাম, কিভাবে এলাম। সমস্ত কিছু বলছি, আস্তে আস্তে বলছি, কারণ এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়েছে যে মাঝখানে কিছু ফুটেজ আমি তুলতে পারিনি। এখন বাইরে বেরোবো, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নিই, তারপর একটা গাড়ি রিজার্ভ করে এখানকার যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোকে দেখব, আর তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? চলুন আগে বাইরে যাই, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আসছি ডিটেলসে। সকালের ব্রেকফাস্ট করতে চলে গেলাম কালিম্পং চক বাজারের এই রেস্টুরেন্টটিতে, নাম কর্মাস কিচেন। খাবার দাবার যথেষ্ট ভালো। এখান থেকে আমরা নিয়েছিলাম ব্ল্যাক টি আর তার সাথে পুরি আর সবজি। একটা গাড়ি রিজার্ভ করলাম 9 পয়েন্টের জন্য, বলছি ডিটেলসে, আগে উঠে পড়ি। কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম 9 পয়েন্টসের জন্য, ওই 2000 পড়লো। আচ্ছা, এবার বলি যে লাভা থেকে কালিম্পং কিভাবে এলাম। অ্যাকচুয়ালি সকালবেলা যখন আমি ঘুরতে বেরিয়েছিলাম, সাইট সিন করতে বেরিয়েছিলাম ওই হেঁটে হেঁটে, তখন দাদা একবার আমাকে কল করলো, মানে যে হোমস্টের যে মালিক সে আমাকে কল করলো যে শেয়ার কার আছে, তিনটে শেয়ার কার আছে টোটাল। একটা হচ্ছে সকাল 8:15, একটা আছে সকাল 9টায়, আর আছে দুপুর 12টায়। দাদা বললো যে 9টার শেয়ার কারটা আজকে বন্ধ। অগত্যা কী করা যাবে, 8:15 শেয়ার কার ধরতে হবে। তাই জন্য আমি খুব তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সমস্ত কিছু গোছগাছ করে, তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো সেই সময়। তারপরে সমস্ত কিছু করে আমি শেয়ার কার পেলাম আমাদের হোমস্টের সামনে থেকেই। মাথা পিছু 150 টাকা করে নিল এই কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত। তারপর এখানে এসে একটা হোটেল পেলাম, শেরপা লজ, যেখানে আমি কিন্তু বলবো একটা বাজেট হোটেল, এবং সেটা মোটামুটি এই কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওই 1 থেকে 1.5 মিনিট হেঁটে। टिकट वही गेट में है। আচ্ছা, ঠিক, উতার যায় এপে। চলে এলাম ডেলো পার্কে, 20 টাকা করে এন্ট্রি ফ্রি পার হেড। চলুন ভিতরে যাই। মেঘের চাদরে মোড়া কালিম্পংয়ের সর্বোচ্চ বিন্দু ডেলো পার্ক। চারপাশের শান্ত পরিবেশ আর পাইন গাছের শাঁসা শব্দ যেন এখানে এলেই এক অদ্ভুত মায়াজাল তৈরি করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উঁচুতে থাকা এই জায়গাটি প্রকৃতির এক নিখুঁত ক্যানভাস। আর এই পার্কের একদম হৃৎপিণ্ডেই রয়েছে সুন্দর একটি টুরিস্ট লজ বা রিসর্ট। একটু কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে জানলা খুলতেই চোখের সামনে ভাসছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ, আর গায়ে এসে লাগছে হিমেল হাওয়া। শহরে কোলাহল থেকে দূরে প্রকৃতির ঠিক মাঝখানে থাকা এই রিসর্টটিতে সময় কাটানো সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পুরো পার্ক জুড়েই রয়েছে সবুজ গালিচার মতো ঘাসে ঢাকা লন আর বাহারি রঙের ফুলের সমারোহ।
নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য এর চেয়ে আদর্শ জায়গা বোধহয় আর হয় না। আর যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানে রয়েছে প্যারাগ্লাইডিং করার দারুণ সুযোগ। আকাশ থেকে গোটা তিস্তা উপত্যকা আর কালিম্পং শহরের যে অভাবনীয় ভিউ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এছাড়া ঘোড়ায় চড়েও পুরো পার্কের সৌন্দর্য উপভোগ করা যায়। টেলো পার্ক থেকে এসে এখন এলাম হনুমান টপে। উপরে একটা হনুমানজির মন্দির আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন যাওয়া যাক। মেঘের চাদরে মোড়া কালিম্পংয়ের ঠিক পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি। পাইন বনের বুক চিরে একটু উপরের দিকে উঠলেই দেখা মেলে এই পবিত্র তীর্থস্থানের, যার নাম হনুমান টপ। পাহাড়ের মাথায় অনন্ত আকাশের নিচে সগৌরবে দাঁড়িয়ে আছেন পবনপুত্র হনুমান। মূর্তির বিশালতা আর চারপাশের নিস্তব্ধতা যেন এক লহমায় জাগতিক সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। বাতাসে উড়তে থাকা লাল গেরুয়া পতাকা আর পাহাড়ের হিমেল হাওয়ায় এখানে ভক্তি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এই হনুমান মন্দিরের সামনেই একটা দুর্গা মন্দির আছে, সেটাই দেখতে যাচ্ছি। একটু এগিয়েই নামলাম শেরপা ভিউ পয়েন্টে। ওপরে একটা মনেস্ট্রি আছে, চলুন যাওয়া যাক। এই যে মনেস্ট্রিটা এখন বন্ধ আছে। শেরপা মনেস্ট্রি দেখে এখন যাচ্ছি এমন একটি জায়গায় যার নাম শুনলে বাঙালি আবেগপ্রবণ হয়ে পড়বে। সেটি হলো কালিম্পংয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গৌরীপুর হাউস। কালিম্পংয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি রয়েছে, গৌরী হাউস। সেই বাড়িটির পিছনের ইতিহাসটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, সে হচ্ছে ওনাকে এটা গিফট করেছিল। আচ্ছা। তারপর থেকে এটা ওনার হয়ে গেছে। তখন থেকে উনি আবার এটাকে সাজিয়ে নিয়েছিলেন ওনার মনের মতো করে। বুঝতে পারলেন তো? আচ্ছা, পুরোপুরি ওনার ছিল এটা। হ্যাঁ, গ্লাসগুলো ওনার আমাদের লাগানো। ও, এগুলো সেই সময়কার? হ্যাঁ, আমরা এখন চেঞ্জ করতে পারিনি কারণ এই গ্লাসগুলো পাইনি। আচ্ছা। 1938 থেকে 1940-এর মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার এই বাড়িতে পা রাখেন। তার কারণ বাংলাদেশের ময়মনসিংহের জমিদার শ্রী ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর গ্রীষ্মকালীন আবাস ছিল এই বাড়িটি। তিনি একাধারে উচ্চাঙ্গ সঙ্গীতের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, আবার রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তাই তার আমন্ত্রণে বেশ কয়েকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে পা রাখেন। তার পরবর্তীকালে সেই জমিদার তাকে সেই বাড়িটি উপহার দেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মতো করে বাড়িটাকে গুছিয়ে নেন। আচ্ছা, এই কর্পূর গাছটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো, প্রচুর পুরনো হবে এটা। এইটা একটা আর ওইটা একটা। এরপর 1938 সালে 7ই মে এখানে একটি ঘটনা ঘটে, যা এই বাড়িটির ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হিসেবে রয়ে গেছে। তার কারণ 1938 সালের 7ই মে কবিগুরুর 78তম জন্মদিবসে কবিগুরু স্বরচিত জন্মদিন কবিতাটি টেলিফোনের মাধ্যমে আবৃত্তি করেন। কত বড় রুম আছে জানেন আপনি? এটা হ্যাঁ। কত বড়? 38টা রুম আছে।
টোটাল 38টা রুম আছে হ্যাঁ। এই বিল্ডিং এ? এই বিল্ডিং এ। আমরা সেদিন ঘুরে দেখেছিলাম এই গৌরীপুর হাউসের পুরো অন্দরমহল। কালিম্পংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এলে এই বাড়িতে এসেই থাকতেন। আর এই দাদা সেদিন আমাদের অনেকটাই সাহায্য করেছিল এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে। তবে একটা ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়, তাই আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি এই বাড়িটির উপর। লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। তবে দুঃখের বিষয় এই যে এর পরবর্তীকালে যারা কালিম্পংয়ে আসবেন তারা হয়তো এরকম ভাবে আর এই বাড়িটিকে দেখতে পারবেন না। তার কারণ এটি রিনোভেশনের কাজ চলছে এবং কিছুদিন পরে এটা রিসর্ট হয়ে যাবে। আপনারা হয়তো বুকিং নিয়ে এখানে থাকতে পারবেন, বাট এরকম ভাবে আর হয়তো দেখার সুযোগ হবে না। এখন এলাম আর্মি গলফ কোর্স দেখতে। জায়গাটা অপূর্ব। আর এখানে আর্মি চালিত একটা ক্যান্টিন রয়েছে, যেখান থেকে ব্ল্যাক কফি অর্ডার দিলাম। কিন্তু এর ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ। মানে এটা এই গলফ কোর্সটা একমাত্র ইন্ডিয়ান আর্মিরাই অ্যাক্সেস করতে পারে। কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছে। এই গলফ কোর্সের অপোজিটেই আছে হচ্ছে মর্গান হাউস। কিন্তু এখানে কিন্তু ভিতরে কাউকে অ্যালাউ করা হয় না, অনলি গেস্ট ছাড়া। মানে যারা এখানে থাকবে তারাই একমাত্র অ্যালাউড ভেতরে, কিন্তু তাছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না। মেঘে ঢাকা পাহাড়ের কোলে এক টুকরো নিস্তব্ধতা। কালিম্পংয়ের অন্যতম সর্বোচ্চ চূড়া দূরপিনদারায় দাঁড়ালে মনে হয় শহরের সব কোলাহল এইখানে এসে যেন শান্ত হয়ে গেছে। এটি হলো দূরপিনদারা মনাস্ট্রি। তিব্বতী বৌদ্ধদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান, যার নাম জাংঢোক পালরি ফোদাং। 1976 সালে পরম পূজ্য দলাই লামা নিজে এসে এই মঠটি পবিত্র করেছিলেন। এখানকার বাতাসে সবসময় মিশে থাকে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি। সারি সারি প্রেয়ার হুইলগুলো যখন ঘোরে মনে হয় মানুষের সব প্রার্থনা যেন বাতাসের সাথে মিশে পৌঁছাচ্ছে ঈশ্বরের কাছে। মঠের ভিতরে রয়েছে প্রাচীন তিব্বতী শিল্পকলা আর বিরল সব পুঁথি। আর এর বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা আর চারপাশের উপত্যকার যে রূপ চোখে পড়ে তা এক কথায় অনবদ্য। চলে এলাম পাইন ভিউ নার্সারিতে। 20 টাকা দিয়ে টিকিট কেটে, 20 টাকা মাথাপিছু টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে। আর 30 টাকা হচ্ছে পার্কিং চার্জ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই পাইন ভিউ নার্সারির মধ্যেই কিন্তু শিবাজিদা মানে এক্সপ্লোরার শিবাজির হোটেল রয়েছে। এই পাইন ভিউ নার্সারিতে রয়েছে হরেক রকমের ক্যাকটাস। জায়গাটা সত্যি অসাধারণ। আমরা যে কত ধরনের ক্যাকটাস সেদিনকে দেখেছিলাম তা গুণে বলা অত্যন্ত কঠিন। এটা কিন্তু শিবাজিদার হোটেল। নাইন পয়েন্টস দেখা কমপ্লিট করে এবার চলেছি আমাদের আস্তানার দিকে।
ওই যে শুরুতে বলেছিলাম হোটেলের ব্যাপারে ডিটেলস আলোচনা করব, সেই দায়িত্বটা অস্বীকার করি কি করে বলুন? চলুন আগে হোটেলে যাই, তারপরে হোটেলে কি কি আছে, কত প্রাইস, সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। আমাদের হোটেলের নাম ছিল শেরপা লজ, যেটা কালিম্পং চকবাজারের একদম কাছেই অবস্থিত। রুমে ঢুকে দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড, আর ডান দিকে রয়েছে একটা চার্জিং পোর্ট, আর উপরে একটা হাই স্পিড ফ্যান। আর তার পাশে কিছু নিয়ম লেখা রয়েছে, আর তার সাথে ওয়াইফাই এর পাসওয়ার্ডও। আর এদিকে একটা কাবার্ড, যেখানে আপনারা আপনাদের যাবতীয় বিলঙ্গিংস রাখতে পারবেন। তার আছে আয়না, আর এইদিকে রয়েছে ভিউ উইন্ডো। এখানে আমি পরে আসছি। এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এদিকে ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার রয়েছে। একটা ওয়েস্টার্ন কমোড, তার পাশে বেসিন আর গিজারের ব্যবস্থাও রয়েছে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ রাত 8:10 শিলিগুড়ি থেকেই আমাদের ট্রেন আছে কলকাতার জন্য, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বাট আমাদের এই ডুয়ার্স আর কালিম্পং সিরিজ আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু আজকে শিলিগুড়ি যাব শেয়ার গাড়িতে করে। এই কালিম্পং চক বাজার বা ট্যাক্সি স্ট্যান্ড, যেটাই বলুন না কেন, এখান থেকে কিন্তু শিলিগুড়ির শেয়ার কার পাওয়া যায়। ভাড়া নেয় মোটামুটি 250 টাকা পার হেড, কিন্তু এর কিন্তু কোনো নির্দিষ্ট টাইমিং নেই। যখন গাড়ি ভরে তখনই ছাড়া হয়। শিলিগুড়ি ছাড়াও এখান থেকে অনেক জায়গার শেয়ার কার পাওয়া যায়, যেরকম দার্জিলিং, লাভা, পেডং, এমনকি গ্যাংটকেরও শেয়ার কার পাওয়া যায়। শেয়ার কার ছাড়াও কিছু বাসেরও ব্যবস্থা রয়েছে শিলিগুড়ি বা দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য। যাক, ভিডিওটা আর লম্বা করব না, এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি না ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা ফিডব্যাক দিয়ে যাবেন, যা ভবিষ্যতে আমাকে অনেকটাই সাহায্য করবে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো অভিজ্ঞতায়। ভালো থাকবেন সকলে।